নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন শক্তিপদ রাজগুরুর লেখা মানস প্রিয়ার তৃতীয় পর্ব। পরদিন সকালে ওই পুকুরের ধারের কিছু লোকই ঘটনাটা জানতে পারে। লোকজন জুটে যায়। ওই এলাকার পুলিশও এবার এসে ক্রেন দিয়ে গাড়িটা তোলে, আর গাড়ির মধ্যে পাওয়া যায় মনিকা সুজয়ের মৃতদেহ। মনিকার ব্যাগের কাগজপত্রে তাদের ঠিকানা পেয়ে এই থানাকেও জানায় ওখানের পুলিশ, কিন্তু দেখা যায় গাড়ির নাম্বার প্লেটটাই জাল, ড্রাইভারকেও পাওয়া যায় না। যে রাতে মনিকা সুজয় এভাবে মারা গিয়েছিল, সেই রাতে মেজর সমরজিৎ তখন বরফ ঢাকা পাহাড়ের চড়াই ভেঙে উপরে উঠছে তার সৈন্যবাহিনীকে নিয়ে। অন্ধকারে বরফ ঢাকা পাহাড়ের থেকে আলোর আভাস ওঠে। তাপমাত্রা 0 ডিগ্রির নিচে। বুকে দম লাগে, হাঁপাচ্ছে তারা। ওদিক থেকে শত্রুদের গুলি কামানের গোলার ঝলকা, বুক কাঁপানো শব্দ ওঠে। ওই চূড়া থেকেই পাক সেনাদল গুলি চালাচ্ছে। ওদের পিছন দিক থেকে উঠছে তারা। নীরব নিঃশব্দ পরিবেশ, চূড়াটা আর একটু ওপর। ওরা বরফের মধ্যে হামাগুড়ি দিয়ে ওই ঠান্ডায় চলেছে। সমরজিৎ মরণপণ লড়াই করে এগোচ্ছে। শত্রুরা ওদের উপস্থিতির খবর জানতে পেরে আক্রমণ করছে, কিন্তু এরা তখন ঝাঁপিয়ে পড়েছে পাক সেনার উপর। এদের আক্রমণে বিধ্বস্ত তারা, গুলিতে আহত হয়ে গড়িয়ে পড়ছে। আর হাতের মুঠোয় এই 8 নম্বর ঘাঁটি দখল করতে পারলে যুদ্ধ ফাতে হয়ে যাবে। সমরজিৎ গর্জন করে, চার্জ, জয় হিন্দ, আগে বাড়ো। ওরা এগিয়ে চলেছে। হঠাৎ একটা গুলি এসে লাগে সমরজিতের পায়ে। পড়ে যায় সে। ওর প্যান্ট ভিজে গেছে, তবু দাঁড়াবার চেষ্টা করে। তার এসএলআর থেকেও গুলি চলছে। একজন সহকারী ধরে ফেলে ওকে। স্যার, আপনি আহত? দ্যাটস নাথিং, গুলি চালাও। এই পিক আমাদের এখন, ক্লিয়ার দেম আউট। 8 নম্বর পিক সেই রাতে জয় করেছিল সমরজিৎ। তাকে হাসপাতালে আনা হয়, গুলিও বের করা হয়, কিন্তু বাঁ পাটা একটু অকেজো হয়ে যায়। তাকে মিলিটারি থেকে রিটায়ার করতে হবে কথাটা ভেবেই দুঃখ পায় সমর। তার ওই কৃতিত্বের জন্য সরকারও তাকে কর্নেলের পদে প্রমোশন দেবার সিদ্ধান্ত নেয়। সমরজিৎ তখন হাসপাতালে। এই সময়ই ঘটনাটা ঘটে যায় কলকাতায়। মনিকা তার ছেলে সুজয় নাকি গাড়ি অ্যাক্সিডেন্টেই মারা গেছে। পুলিশের এক মহল এই রিপোর্টই দেয়। এইসব তদন্ত রিপোর্ট পেতেও সময় লাগে। এর মধ্যে সমরজিৎও কিছুটা সুস্থ হয়ে কলকাতায় ফেরে। তখন দেখে সেই পৈতৃক বাড়িটা আর নেই। তাদের বাড়ি ভেঙে মাঠ করে সেখানে নতুন ম্যানশন তৈরি হবার তোড়জোড় চলছে। সমরজিতের সর্বস্ব হারিয়ে গেছে। মনিকাও নেই। একমাত্র সন্তান সুজয়ও চলে গেছে। আর পুলিশও বলে, আমরা তদন্ত করেছিলাম, কিন্তু ওটা স্যার নিছকই অ্যাক্সিডেন্ট। ওখানের পুলিশও এই রিপোর্টই দিয়েছে। সমরজিৎ বলে, কিন্তু গাড়িটা কার? কেন ওরা ওইখানে গেছিল? তার খবর আমার জানা নেই। সমরজিৎ অবশ্য ব্রজকিশোরের সন্ধানও পেয়েছে, কিন্তু ব্রজকিশোর সেই দলিল দেখিয়ে বলে, ম্যাডাম আমাকে ওই প্রপার্টি বিক্রি করে গেছেন, তার রেজিস্ট্রিও হয়ে গেছে, আমি তাকে টাকাও দিয়েছি, তারপর তার অ্যাক্সিডেন্ট হলো। কিভাবে হলো তা তো জানি না স্যার। সমরজিৎ বলে, তার বিক্রি করার দরকারই ছিল না। সেটা আমি জানি না স্যার, দলিল তো দেখালাম, ভিতরে কোনো রহস্য ছিল কিনা জানি না। আইনত কোনো ফাঁকি নেই। তবু সমরজিৎ পুলিশ কমিশনার, মন্ত্রী অনেকের কাছেই গেছিল সুবিচার পাবার আশায়, কিন্তু প্রমাণ কিছু দিতেও পারেনি। তাই ওই শয়তান ব্রজকিশোরের কোনো শাস্তিই হয়নি। সমরজিতের বাবার শহরতলিতে আরো কিছু জায়গা ছিল। সেখানে একটা বড় প্লাইউডের কারখানা, করাতকল এসব ছিল। ওই বালিগঞ্জের বাড়ি হারিয়ে মনিকা সুজয়কে হারিয়ে এইখানেই এসে রয়েছে।
টাকার তার দরকার নেই, নিজেও অনেক রোজগার করেছে, পেনশনও ভালোই পায়। তবু কিছু পরিবারের অন্ন সংস্থানের জন্যই ওই কারখানা করাতকল সে চালু রেখেছে। সব হারিয়ে ওই ছন্ন ছাড়া কিছু মানুষদের নিয়েই দিন কাটাচ্ছে। আর সেই ছন্ন ছাড়াদের দলে এসে আশ্রয় পেয়েছে আরেকজন, সে ওই তরুণ বিজয়। আজ ওই বিজয়ের মাঝেই সমরজিৎ যেন সুজয়কে ফিরে পেয়েছে। শুনেছে বিজয়ের ইতিহাস, সে এক যন্ত্রণা বঞ্চনার ইতিহাসী। সমাজ বিজয়কে কিছুই দেয়নি। বিজয়ের কথা শুনে সমরজিতেরও মনে হয়েছিল সংসারে এক শ্রেণীর মানুষ থাকে, অন্যদের সর্বস্ব লুট করা, অন্যদের বঞ্চনা করার অধিকার তাদের জন্মগত। সমরজিৎ সেই শ্রেণীর শিকার। বিজয়েরও সর্বস্ব কেড়ে নিয়ে পথে বের করে দিয়েছে। সমরজিৎ তাই বিজয়ের সঙ্গে নিজের একটা নিবিড় সাদৃশ্য খুঁজে পেয়েছিল। তাই এই জীবন সংগ্রামে তিনিও বিজয়কে একজন প্রতিবাদী সৈনিক হিসাবে তৈরি করতে চান। সমরবাবু ওই মনিকা আর সুজয়ের ঘটনাকে ভুলতে পারেননি। তাদের প্রতিদিনের কাজের মধ্যেও বারবার মনে পড়ে ওদের মুখ। সেই ফ্রন্টে যুদ্ধের রাতে শেষবার মনিকার কথা শুনেছিল, আমাদের খুব বিপদ। সমরজিৎ তখন দেশের চিন্তা নিয়েই ব্যস্ত। পাহাড়ের উপর থেকে হানাদারি শত্রু সৈন্য তাদের দিকে সেল ছুটছে। সেই মৃত্যুদূতকে উপেক্ষা করে সামনে এগিয়ে জয়ী হয়েছিল। এর জন্য তার প্রিয় সাথীদের কয়েকজনকেও হারাতে হয়েছে। যে দেশের জন্য তার মরণপণ লড়াই, সে দেশের মানুষই তার স্ত্রী পুত্রকে কৌশলে হত্যা করেছে, তার যথা সর্বস্ব লুটে নিয়েছে। অথচ সমরজিৎ তবু দেশের স্বাধীনতা, সার্বভৌমতাকে রক্ষা করেছে, কিন্তু দেশ তাকে দেখেনি। সে আজও তার স্ত্রী পুত্রের হত্যাকারী, তার সর্বস্ব লুণ্ঠনকারীদের কোনো সাজাই দিতে পারেনি। অসহায়ের মতো নীরবে সেই বেদনাটাকে বুকে চেপেই রেখেছে। বিজয় তার অত্যাচারীদের অত্যাচারে ঘর ছেড়েছে, এসে জুটেছে সব হারিয়ে এখানে। ব্রজকিশোর এখন সমাজের নামি দামি লোক। এখন তার নানা ব্যবসা, বিল্ডিংয়ের ব্যবসা ছাড়া এখন তার প্রধান ব্যবসা ওই কারখানার তৈরি মালপত্র নিয়ে। আর ঈশ্বরও তাকে যেন সমীহ করে চলে। তাই অনায়াসেই তাকে অনেক কিছুই পাইয়ে দেন সেই ঈশ্বর নামের অদৃশ্য কোনো মহাজন। তাই ওই বিশাল কারখানাও ব্রজকিশোরের হাতে পাকা ফলের মতো হাতে এসে পড়েছে। আর ব্রজও সেটাকে দখল করেছে অনায়াসে। তার দাদা নন্দকিশোর বাবু এই কারখানার পত্তন করেন তার বন্ধু নারায়ণবাবুর টাকা নিয়ে। দুজনে ছিলেন এই কারখানার অংশীদার। অবশ্য নরনারায়ণ কোনোদিনও সামনে আসেননি। তিনি টাকা দিয়েছিলেন বন্ধুকে। নন্দবাবু নিজে ইঞ্জিনিয়ার আর সৎ পরিশ্রমী লোক। তিনিই কারখানা চালাতেন। সকলে জানত ওরই কারখানা। অবশ্য নন্দকিশোরবাবু বন্ধুকে ফাঁকি দেননি। নিজেদের মধ্যে তিনি কাগজপত্র করিয়ে নরনারায়ণকে পার্টনার করেছিলেন। আর গ্রামে থাকলেও বছরের শেষে বেশ কিছু টাকা ঠিক পৌঁছে যেত নরনারায়ণবাবুর কাছে। নন্দকিশোরের ভাই ব্রজকিশোরকে নন্দবাবুই দয়া করে তার কারখানাতে চাকরি দিয়েছিলেন। ব্রজকিশোরও করিতকর্মা লোক। সে বছরেই কারখানার সব কাজ জেনে ফেলেছিল। কারখানার জন্য নন্দকিশোর দিনরাত খাটতেন। কারখানা বড় হচ্ছে, আরো জায়গা জমি নিয়ে নতুন সেকশন গড়ে উঠেছে। ব্রজকিশোরও দাদাকে দেখায় সেও প্রকৃত কাজের লোক। ব্রজকিশোরের এসব ভান মাত্র। নিজেকে কাজের লোক প্রতিপন্ন করে সে এবার তার খেলা শুরু করে। নানাভাবে কোম্পানির কয়েক লাখ টাকার মাল অন্যত্র বেচে দেয়। নন্দকিশোরবাবুর নজরে পড়তে এবার ব্রজকিশোরও বিপদে পড়ে। ব্রজকিশোর বলে, কোম্পানির কিছু অসাধু লোক এইসব চুরি করছে। ওই চোরগুলোকে আমি খুঁজে খুঁজে তাড়াবো দাদা, দূর করে দেবো ব্যাটাদের। নন্দবাবু অবশ্য তার আগে সব তদন্তই করেছেন। তার নিজের লোকজন দিয়ে সেই তদন্তের রিপোর্টও পেয়েছেন। ব্রজকিশোর যে কারখানার মধ্যে 2-3 জনকে নিয়ে বেশ প্ল্যান করে লাখ লাখ টাকার মাল সরিয়ে মিস্টার আগরওয়ালের গুদামে রেখেছে, সেই খবরও পেয়েছেন। আর পুলিশকে দিয়ে রাতারাতি সেই সব মাল সিজ করিয়ে মিস্টার আগরওয়ালকেও অ্যারেস্ট করিয়েছেন।
ব্রজকে তাই বলেন নন্দবাবু, এসব কাজ তোমাকে আর করতে হবে না, মিস্টার আগরওয়াল নিজেই সব স্বীকার করেছেন। চমকে ওঠে ব্রজকিশোর। মানে, তাহলে এসব কাজ করেছে আমাদের সাপ্লায়ার শান্তিলাল আগরওয়াল? নন্দবাবু বলেন, তিনি তোমার নাম, তোমার সহকারীদের নামও বলেছেন। এসব মিথ্যে কথা, ব্যাটা নিজে ধরা পড়ার ভয়ে এখন আমাকে ফাঁসাতে চাইছে দাদা। বিশ্বাস করো, আমি এসবের বিন্দু বিসর্গও জানি না। নন্দকিশোর সেই দিনই ব্রজকিশোরকেও কারখানার চাকরি থেকে বরখাস্ত করে বলে, পুলিশেই দিতাম, ভাই বলে ছেড়ে দিলাম। তোমাকে ভাই বলে পরিচয় দিতে লজ্জা করে, যাও আর কোনোদিন এখানে এসো না। ব্রজকিশোরকে নন্দবাবুই তাড়িয়ে দেন কারখানা থেকে। ব্রজকিশোরের স্ত্রীও খবরটা জানতে পারে। সেও বেশ সাবধানী, চতুর মহিলা। বলে, এত করলে দাদার জন্য? দাদা তো কারখানা থেকে চোর বদনাম দিয়ে তাড়ালো। এসবের মূলে তোমার বৌদিও আছে। কারখানার মালকিন হয়ে তিনি তো ধরাকে সরা দেখছেন। তিনি সাতখানা করে তোমার নামে দাদাকে লাগিয়ে এই কাণ্ড করেছে। এখন কি করবে? ব্রজকিশোর অবশ্য টাকা করে ভালোই হাতিয়েছে, আর এর মধ্যে ওই আগরওয়ালের সঙ্গে হাত মিলিয়ে দু একটা জমি নিয়ে বাড়ি তৈরির কাজও শুরু করেছে। পয়সার মুখও দেখেছে। ব্রজ বলে, বিল্ডিংয়ের ব্যবসা শুরু করেছি, আর দেখবে একদিন কারখানার মালিকও হব। সেদিন দেখিয়ে দেব দাদাকে যে ব্রজকিশোর কি করতে পারে। ব্রজ স্ত্রী ললিতা বলে, থাক থাক, আর ফাঁকা আওয়াজ করে কাজ নেই। ফোপড়া ঢেকে শব্দই সার। আওয়াজ দিচ্ছি না, দেখবে আমার দিনও বদলাবে। ব্রজকিশোর এখন বিল্ডিংয়ের ব্যবসাই করছে। দাদার সঙ্গে ওর যোগাযোগ তবু রেখেছে। মাঝে মাঝে যায় ও নন্দকিশোরের বাড়িতে। নন্দকিশোর তার কারখানাকে আরও বাড়িয়েছে। তার প্রোডাক্টের নামও আছে বাজারে, চাহিদা। নন্দকিশোর বাবুর স্ত্রীও কিছুদিন থেকে অসুস্থ। ছোট মেয়ে প্রিয়া তখন স্কুলে পড়ছে। নন্দবাবু দিনরাত কারখানার কাজ, ব্যবসাপত্র নিয়ে ব্যস্ত। স্ত্রীর দিকে নজর দেবার সময়ও তার নেই। তাই আয়া নার্সি রেখেছেন নন্দবাবুর স্ত্রীর দেখাশোনার জন্য। কিন্তু মাইনে করা লোক দিয়ে সংসার চালানো যায় না। তাই এই সংসারের হালও বেহাল হয়ে ওঠে। প্রিয়ার দেখাশোনার করতে পারে না তার মা বৈশাখী। ফলে সংসারে এখন শুধু বিধ্বস্ততার ছাপই ফুটে ওঠে। নন্দকিশোর দিনভর অফিস কারখানায় হাড় ভাঙা খাটুনি খেটে বাড়ি ফিরে দেখে বৈশাখীকে ঠিকমতো ওষুধ খাওয়ানো হয়নি। নার্সও চলে গেছে কি অজুহাতে সেদিন। প্রিয়ারও খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি। বাড়ির রান্নার লোকও ছুটি নিয়েছে। ফলে নন্দকিশোরকেও টোস্ট আর স্যালাড খেয়ে রাত কাটাতে হয়। বৈশাখীও বিছানায় শুয়ে দেখে সব। সেই বলে, এ বাড়িতে একজন কর্তি না থাকলে সংসার তো ভেসে যাবে। একজনকে দরকার যে একটু দেখাশোনা করতে পারবে। ব্রজকিশোরও আসে সেখানে। এখন তার নিজের ব্যবসাপত্র ভালোই চলছে। তার বিল্ডিংয়ের ব্যবসাতে আয়ও হচ্ছে ভালোই। নিজে গাড়িও করেছে। দাদার কাছে তার প্রত্যাশা কিছু তেমন নেই। তবু দাদার খবর নিতে আসে কর্তব্যপরায়ণ ভাই হিসাবে। ব্রজ এই সংসারের বেহাল অবস্থা দেখে মনে মনে খুশি হয়। বৌদিরও শরীর খারাপ। ব্রজই বলে, বৌদি ঠিকই বলেছ। আমি বরং ললিতাকে কিছুদিন এখানে পাঠিয়ে দিই। ও বাড়িতে তো কাজ তেমন নেই। ও এখানে এসে কিছুদিন তোমার কাছে থাকুক। তুমি সুস্থ হলে ও চলে যাবে। বৈশাখীও এমনই কিছু ভাবছিল। ললিতা কদিন থাকলে তারও সুবিধা হবে। সংসারের হাল সেই ধরতে পারবে। বৈশাখী বলে, তাহলে তো ভালোই হয়, কিন্তু ললিতা কি আসতে পারবে? কেন পারবে না? তোমাদের বিপদের সময় পাশে দাঁড়াবে না তা কি হয়? তুমি ভেবো না বৌদি, আমি গিয়ে বলছি ললিতাকে। তাকে এখানে এসে থাকতে হবে এ সময়। অবশ্য নন্দকিশোর সব শুনে স্ত্রীকে বলে, আবার ওদের আনবে? একা ব্রজকে তো এনে দেখেছিলাম, কিন্তু কি করে গেছিল তা তো জানো। তাই ভয় হয় আবার যদি কিছু করে। বৈশাখী বলে,
না না, ব্রজ তো থাকছে না, ললিতাই থাকবে এ বাড়িতে। সংসারের কাজকর্ম একটু দেখে শুনে করিয়ে নেবে, নিজে তো কিছুই দেখতে পারি না। কি যে হচ্ছে বাড়িতে, একজন মেয়ে ছেলে না হলে কি সংসার চলে? বৈশাখী সংসারের কথাই ভাবছে ওদের সুখ সুবিধার কথা। নন্দকিশোর বলে, ঠিক আছে, তুমি ওর উপর একটু নজর রেখো। ওই ব্রজকে আমি আর বিশ্বাস করি না। আমার মনে হয় ওর একটা রাগ হয়েছে আমাদের ওপর। বৈশাখী বলে, ব্রজ তো এখন নিজেই ভালো ব্যবসা করছে, ওরও অভাব নেই। কিন্তু মানুষের স্বভাব তো বদলায় না, তাই ভয় হয়। তবে শেষ পর্যন্ত নন্দকিশোর অসুস্থ স্ত্রীর কথাই মেনে নেয়। ললিতা আসে ওদের সংসারে। সকালে আসে ললিতা, দিনভর বাড়িতে থাকে। এখন এই বাড়ির ছন্নছাড়া ভাবটাও আর নেই। ব্রজও আসে মাঝে মাঝে। এখন নন্দও দেখেছে যে তার সংসারের হালও বদলেছে। ললিতার নজর সব দিকে। বাড়ির কাজের লোকজনও খুশি। তারা ক্রমশ যেন জেনেছে ললিতাই এই বাড়ির কর্ত্রী। বৈশাখীর শরীর অবশ্য ভেঙে পড়েছে। ব্রজই বলে নন্দকিশোরকে, দাদা, ওই ডাক্তারবাবুকে দিয়ে বৌদির চিকিৎসা হবে না। এতদিন ধরে উনি বৌদিকে দেখছেন, কোনো উন্নতি হচ্ছে না। কোনো বড় ডাক্তারকে দেখানো দরকার। নন্দকিশোর তখন কারখানা নিয়ে ব্যস্ত। ওর কারখানার জন্য ISO সার্টিফিকেট বের করতে হবে, তাহলে ওর মাল প্রতিরক্ষা বিভাগও কিনবে, প্রায় কোটি টাকার মতো। সেই সব নিয়েই ব্যস্ত। নন্দকিশোর বলে, আমার তো সময় নেই, তেমন বড় ডাক্তারকে তাহলে দেখাবার ব্যবস্থা কর, টাকার জন্য ভাবিস না। নন্দকিশোরও অজান্তে ব্রজের উপর বেশ কিছুটা নির্ভরশীল হয়ে উঠেছে। ব্রজই এবার অন্য ডাক্তারকে আনে। ললিতাও এই সংসারের এখন কর্ত্রী। আলমারির চাবিও এসে উঠেছে তার হাতে। প্রিয়াও এখন খুশি। প্রিয়ার উপরেও কাকিমার সাবধানী নজর রয়েছে। প্রিয়া মায়ের স্নেহ ভালোবাসা তেমন পায়নি। একটা দিক তার কাছে শূন্যই ছিল। ললিতা সেই শূন্যতা যেন পূর্ণ করেছে তার জীবনে। ললিতারও নজর আছে প্রিয়ার দিকে। ওই শাড়ি পরে কেন নেমন্তন্ন যাবে? এই দামি শাড়িটা পরো, আর গহনাগুলো। ললিতাই যেন প্রিয়াকে মনের মতো করে সাজাতে চায়। এই প্রীতির স্পর্শ প্রিয়ার মনে সাড়া আনে। ব্রজ কিন্তু সাবধানে পা ফেলে চলেছে। যে সব কিছু করে একেবারে প্ল্যান মাফিক। তাই নতুন ডাক্তার এনেছে, যাকে সে ব্রজের নিজের লোক। ওষুধপত্র দিচ্ছে, কিন্তু ব্রজ এর মধ্যে সেই সব ওষুধ বদলে শিশিতে জলই পুরে দেয়। না হয় সব ওষুধও দেয় না বৈশাখীকে। ফলে বৈশাখীর শক্তিও ধীরে ধীরে কমে আসছে। আর ব্রজও সেইটাই চায়। কারখানার সরকারি স্বীকৃতি মিলেছে বহু প্রচেষ্টার পর। নন্দকিশোরও খুশি। এবার প্রতিরক্ষা বিভাগ থেকেও মোটা টাকার অর্ডার পেয়েছে তারা। এমনই দিনে হঠাৎ ফোন আসে কারখানায় বাড়ি থেকে। বৈশাখীর খুব বাড়াবাড়ি। উনি যেন চলে আসেন বাড়িতে। নন্দকিশোর বাড়ি এসে দেখে তখন সব শেষ। বৈশাখীর প্রাণহীন দেহটাকে জড়িয়ে ধরে কাঁদছে প্রিয়া। ললিতার চোখে জল। ব্রজকিশোরও রয়েছে। সে বলে, এত চেষ্টা করলাম দাদা, বৌদিকে আটকাতে পারলাম না, তিনি চলে গেলেন। ব্রজ দেখছে বৈশাখীর প্রাণহীন দেহটাকে। এবার মনে হয় সংসার করেছিলেন ঠিকই, কিন্তু বৈশাখীর প্রতি করণীয় কোনো কর্তব্যই তিনি করেননি। বৈশাখী নেই। এখন এই বাড়িতে ললিতাই কর্ত্রী। ব্রজও আসে মাঝে মাঝে। প্রিয়ার জীবনেও ললিতা বিশেষ ঠাঁই করে নিয়েছে। ব্রজকিশোর এবার আরও সাবধানে পা ফেলেছে। ক্রমশ দাদার সংসারের সব ভারই তুলে নিয়েছে সে। আর দেখেছে নন্দকিশোরকে কোনো মতে হটাতে পারলে ব্রজই আসবে এই বাড়িতে। নন্দকিশোরকে অবশ্য ব্রজ কোনো মতেই ঘাটায় না। তবে দাদার ব্যবসার সব খবরই সে রাখে। সেই কারখানার 2-1 লোককেও ব্রজ মাসে মাসে টাকা দেয়। তারাই ভিতরের খবরও এনে দেয়।
নন্দকিশোর এবার বিরাট একটা লটের মাল অর্ডার পেয়েছে, অনেক টাকার দরকার। এতদিন তাকে টাকা জুগিয়েছে নরনারায়ণ, কিন্তু জমিদারি চলে যাবার পর তার অবস্থাও ভালো নয়। ফলে নন্দকিশোর ব্যাংক থেকেই বেশ কিছু টাকা লোন নিয়েছে। তবে সে জানে মাল ডেলিভারি দিলেই টাকা পাবে, ব্যাংকের দেনাও শোধ করে দেবে। তবু একটা টেনশন রয়ে গেছে। নন্দকিশোরও চিন্তিত, আর ব্রজও জানে খবরটা। এবার ওই নন্দকিশোরকেই সরাতে হবে। বৈশাখীকে সরিয়ে ললিতাকে ব্রজকিশোর এই বাড়িতে প্রতিষ্ঠিত করেছে। এবার দাদাকে কৌশলে সরাতে পারলে ব্রজকিশোরই হবে ওই কারখানার মালিক। তবে আর কিছুদিন অপেক্ষা করতে হবে। ব্রজকিশোর অপেক্ষা করছে ওই মাল ডেলিভারি হবার জন্য। তাহলে নন্দকিশোরের হাতে প্রচুর টাকা আসবে, আর বিনা ঝুঁকিতে সেই টাকা, মায়, কারখানা সবই দখল করতে পারবে ব্রজকিশোর। নন্দকিশোর দিনরাত পরিশ্রম করে প্রোডাকশন বাড়িয়ে এসব মাল ডেলিভারি দিয়েছে। প্রতিরক্ষা বিভাগও খুশি হয় ওর মালের গুণগত মান দেখে। আরও অর্ডার পায় আর টাকাও। নন্দকিশোর খুশি। এমনই দিনে খবর আসে নরনারায়ণ বাবু মারা গেছেন গ্রামের বাড়িতে। নন্দকিশোর আজ এখানে উঠেছে বন্ধুর সাহায্যের জন্যই। নরনারায়ণের কাছে তার কৃতজ্ঞতার শেষ নেই। তার মৃত্যু সংবাদ পেয়ে তাই চমকে ওঠে। শরীরটাও তার হঠাৎ খারাপ হয়ে যায়। ব্রজকিশোরও ছুটে আসে দাদার অসুস্থতার খবর পেয়ে। বলে, দিনরাত এত কাজ করছো, এবার কিছুদিন বিশ্রাম নাও দাদা। সময় নেই রে, কালই বাইরে যেতে হবে। কদিন বিশ্রাম নাও, এখন কোথাও যাওয়া ঠিক হবে না। শরীর মোটেই ভালো নেই, শুনলে তো ডাক্তারও বলে গেল তোমাকে রেস্ট নিতে। না রে, যেতেই হবে। নন্দকিশোরের মনে পড়ে নরনারায়ণের কথা। আজ সে নেই। তার ছেলে বিজয়ও এখন অসহায় হয়ে পড়েছে। এখন নন্দকিশোরকে গিয়ে তার পাশে দাঁড়াতে হবে। দরকার হলে বিজয়কে কলকাতার বাড়িতেই আনবে। এখানে রেখেই তার পড়াশোনার ব্যবস্থা করবে। এবার নন্দকিশোরও ভাবছে ভবিষ্যতের কথা। এত বড় কারখানা, ব্যবসা, এসব তোর অবর্তমানে দেখতে হবে প্রিয়া আর বিজয়কে। তাই এখন থেকেই বিজয়কে এখানে এনে কলেজে পড়ার সঙ্গে সঙ্গে কারখানার কাজও শেখাবেন। আজ নরনারায়ণ নেই। নন্দকিশোরের দায় দায়িত্বও বেড়েছে। অবশ্য ব্রজকিশোর এসব খবর জানেন না, শুধু জানে দেশের বাড়িতে দাদা মাঝে মাঝে যায়। এবার ব্রজও তৈরি হচ্ছে। এখন কারখানার অবস্থাও ভালো। দাদা কারখানাকে ভালো অবস্থায় এনেছে, টাকাও এসেছে অনেক। তাই ব্রজ এবার অসুস্থ দাদাকে সেদিনের অপমানের জবাব দিতে চায়। এবার ওই কারখানায় আসবে তার হাতে। নন্দকিশোরকে ওষুধপত্র দেয় নার্স, ললিতাই এসব ব্যবস্থা করেছে। ব্রজকিশোরও আসে যায়। এবার ব্রজই দাদাকে কয়েকটা ওষুধ খাইয়ে দেয়, বলে, একটু ঘুমাও তো, দিনরাত খালি কাজ আর কাজ। সেই ঘুম আর ভাঙে না নন্দকিশোরের। ব্রজের টাকার জোরও আছে, আর এখন তার নিজের ওই বিল্ডিং ব্যবসাও ভালো চলেছে। তাই তার কাছে পাপ পুণ্য এসবের চেয়ে টাকার মহিমাই বেশি। সেও জানে টাকার জোরে বহু অসম্ভবকে সম্ভব করা যায়। তাই ব্রজকিশোর ও নন্দবাবুর এই মৃত্যুটাকে স্বাভাবিক বলেই চালিয়ে দিল। এমন হত্যা খুন সে এর আগেও করেছেন। ওই বালিগঞ্জের জায়গাটা নেবার জন্য সে মনিকা সুজয়কেও কৌশলে শেষ করেছিল। পুলিশও কিছু করতে পারেনি। বৈশাখীকেও মারতে হয়েছে। এবার নন্দকিশোরের পালা। ব্রজকিশোর তার কাজগুলো ঠিকই প্ল্যান মতোই করে চলেছে বিনা বাধায়। ব্রজকিশোর যা চেয়েছিল তাই হয়েছে। এবার প্রিয়া একা, বাবা মাও চলে গেছেন। তার বিষয় সম্পদের সম্বন্ধে কোনো ধারণা নেই। নন্দবাবু ভাবেননি যে তাকে অসময়ে হঠাৎ এইভাবে চলে যেতে হবে। তাই কারখানা বিষয় আসরের কোনো সুষ্ঠু ব্যবস্থাই করে যেতে পারেননি, এটাও ব্রজকিশোর জানে। তাই এবার ব্রজ খোলা জলেই মাছ ধরার জন্য এগিয়ে আসে। ললিতাও জানে এখন কি করতে হবে। তাদের একমাত্র সন্তান প্রাণকিশোরকে তারা পাঠিয়েছে ব্যাঙ্গালোরে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য।
তাই এবার ললিতা নিজেদের বাড়ি ছেড়ে এবার নন্দকিশোরের প্রাসাদেই এসে ওঠে। প্রিয়াকে বলে, এত বড় বাড়িতে তোকে একা রেখে থাকতে পারবো না মা। বাবা মা না থাক, আমরা তো আছি, তোর কোনো অসুবিধা হতে দেব না। তারপর ললিতাই ব্রজকে বলে, বিষয় আশয় কারখানার সব প্রিয়া, ওর কারখানার সব কিছু তুমি দেখাশোনা করো, যেন কিছু তছনছ না হয়। ব্রজ বলে, আমার নিজের ব্যবসাপত্রও রয়েছে, সেসব তো দেখতে হবে। প্রিয়াও ভাবনায় পড়ে, তাহলে এসবের কি হবে কাকাবাবু? আমি তো কিছুই বুঝি না, বাবা কি করে রেখেছেন। তাছাড়া আমারও পড়াশোনা রয়েছে। প্রিয়া এবার কলেজে ভর্তি হয়েছে, তারও ইচ্ছা সে আরও পড়াশোনা করবে। ললিতাও এই কথাই শুনতে চেয়েছিল প্রিয়ার কাছ থেকে। প্রিয়া বোঝে যে কাকাবাবু কাকিমাকেও তার দরকার, আর সেই কথাটা জানাতে ললিতা বলে ব্রজকে, তোমার ব্যবসা যা করছো করো, দাদার এত বড় ব্যবসাও দেখাশোনা করতে হবে তোমাকে। তারপর পড়া শেষ হলে প্রিয়াকে তার বিষয় বুঝিয়ে দিও। এইটুকু কর্তব্য যত কঠিনই হোক না কেন করতেই হবে তোমাকে। ব্রজ তৈরিই ছিল। প্রিয়াও কাকিমার কথার রেস ধরে বলে, তাই করুন কাকাবাবু, আমি নিশ্চিন্ত হব। কি আর করা যাবে, দেখছি। উফ, যা চাপ বাড়বে দম ফেলতেও পারবো না, তবে কি আর করা যাবে। তবে হ্যাঁ প্রিয়া মা, মন দিয়ে পড়াশোনাটা করো কলেজে, আমি এসব সামলে নেব। ওর জন্য ভাববেন না কাকাবাবু, কলেজের পড়াশোনা ঠিক মতোই করছি। হ্যাঁ, তবে ওই খেলাধুলা, হইচই, সাইকেল চড়া এসব একটু কমাতে হবে। সাইকেলে কেন কলেজ যাবে? প্রিয়া এমনিতে ধোনির একমাত্র মেয়ে, একটু জেদি আর ডাকাবুকো। নন্দকিশোর বাবুও চেয়েছিলেন মেয়ে যেন খেলাধুলা করে, শুধু পড়াশোনাই নয়, তাই খেলাধুলাতেও প্রিয়া বেশ নামও করেছে। বিশেষ করে সাইকেল তার খুবই প্রিয় বাহন। নন্দবাবু বিদেশ থেকে তার জন্য দামি সাইকেলও এনে দিয়েছিলেন। প্রিয়া স্কুল থেকেই সাইকেল রেসে চ্যাম্পিয়ন হয়েছে। এখন কলেজেও সে সাইকেল রেসে নাম করেছে। তার স্বপ্ন সেই ইউনিভার্সিটিই নয়, সাইকেল রেসে মহিলা বিভাগে বাংলার প্রতিনিধিত্বই করবে সে। এবার বাবা মারা যাবার পর বেশ কিছুদিন প্র্যাকটিস করতে পারেনি। বাবার মৃত্যুর আঘাতটা ক্রমশ সয়ে যায় প্রিয়ার। আবার তার প্রাত্যহিক কঠিন পর্বও শুরু হয়। সকালে এসে বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয়। ওদিকের একটা পার্কে তখন কিছু ভ্রমণার্থীর ভিড় মাত্র। প্রিয়া আরো দু একজন মেয়ে সাইকেল চালিয়ে প্র্যাকটিস করে ওখানে। ঘণ্টাখানেক সাইকেল চালিয়ে ঘরে ফেরে প্রিয়া। তারপর ব্রেকফাস্ট খেয়ে পড়াশোনা করে বের হয় কলেজে। গাড়ির অভাব নেই বাড়িতে, কিন্তু প্রিয়া সাইকেল চালিয়েই যাবে কলেজে। কলেজ বাড়ি থেকে বেশি দূর না হলেও খুব একটা কাছে নয়, কিন্তু এই দূরত্ব গায়ে লাগে না প্রিয়ার। প্রিয়া কাকার কথায় বলে, সাইকেলে চলার অভ্যেসটা রাখতে হবে কাকাবাবু, সামনে আবার কলেজ স্পোর্টস, তারপর ইউনিভার্সিটি মিট, এবার বেঙ্গল মিটেও ট্রাই করব। ললিতা বলে, ও যখন বলছে তখন বাধা দিও না বাবু, ওর শখ। ব্রজকিশোর জানে ক্রমশ প্রিয়াকে দাবিয়ে রাখতে হবে তাকে, তাই একটা মানসিক চাপেই রাখতে চায় ওকে। অর্থাৎ প্রিয়াকে জানিয়ে দিতে হবে যে সে কাকাবাবুর দয়াতেই এইভাবে রয়েছে। ব্রজ বলে, না না, ব্যাপার কি জানো, এর মধ্যে সমাজে কথা উঠেছে যে আমি নাকি প্রিয়াকে গাড়ি ব্যবহার করতে দিই না, তাই ওকে সাইকেলে করেই এতটা পথ যেতে হয়। ও কাকাবাবু, কে কি বললো তাতে আমি কান দিই না। প্রিয়া তবু সাইকেল ছাড়েনি, সকালের প্র্যাকটিসও বন্ধ করেনি, কলেজও আসে সাইকেলে। অবশ্য এই বাড়িতেই এখন ব্রজকিশোর ললিতাকে নিয়ে এসে রয়েছে। শুধু ললিতাই নয়, ললিতার এক দুঃসম্পর্কের ভাইপো ভোম্বলও এসে রয়েছে। ভোম্বলোর ডাক নাম, ভালো নাম একটা আছে, সেটা স্কুল কলেজের খাতাতেই রয়েছে, প্রবীর কুমার। তবে ভোম্বলের এই নামটাই খুব পছন্দ। বেশ গোলগাল নধর চেহারা, মুখের তুলনায় চোখ দুটো পিটপিট করে, বেশ ছোটই। তবে ভোম্বলের চাহনিতে বোকামির একটা ভাব ফুটে উঠলেও তার স্বভাবটা বেশ জটিল, তার স্বপ্নও অনেক। দূর মফস্বলের একটা ছোট শহর থেকে এসেছে ভোম্বল।
ওর বাবার সেখানে বাজারে একটা ছোট দোকান আছে। ব্রজকিশোর এই কারখানারই সাম্রাজ্যের ভোগ দখল নিতে এবার তার মাথাতেই একটা মতলব এসে যায়। প্রিয়া আইনত এ সব কিছুর মালিক, আর প্রিয়াকে লোক দেখানো বিয়ে থাও দিতে হবে। যদি সত্যি কোনো ছেলেকে বিয়ে করে প্রিয়া, তখন সেই ছেলে ব্রজকিশোরের কথা নাও মেনে চলতে পারে। সে তার সবকিছু নিজের মতো করে চালাতে চাইলে ব্রজকিশোরী বিপদে পড়বে সব থেকে বেশি। তাই ব্রজ আগে থেকেই ওই ভোম্বলকে এনে সেট করতে চায়। ভোম্বল তার হাতের পুতুল হয়েই চলবে, সামান্য কিছু দিয়েই তাকে থামিয়ে রাখা যাবে। তাই ব্রজকিশোর ভেবেচিন্তে ললিতাকে কথাটা বলতে ললিতাও খুশি হয়ে যায়। সে বলে, দারুণ মতলব করেছ তো, ভোম্বলকেই আনাই। হ্যাঁ, কিন্তু তোমার ভাইজি ওই প্রিয়াও কম ধরিবাজ মেয়ে নয়, যা জেদি। যদি ভোম্বলকে মেনে না নেয়? সেই কাজটাই কৌশলে করতে হবে তোমাকে। ছেলেটা আগে আসুক, থিতু হোক, তারপর দেখবে ভোম্বলই সব ম্যানেজ করে নেবে। হাজার হোক, এই বয়সে কাছাকাছি থাকলে ঘি আর আগুন তো একটা কিছু হয়ে যাবে। ভোম্বল মফস্বল শহরে বার দুয়েক চেষ্টার পর কোনো মতে টুকে তৃতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করেছে। অবশ্য পড়ার দিকে তার নজর ছিল না। খেলাধুলো করত, আর ইদানিং কাঁধের উপর কাকের বাসার মতো ঘন চুল রেখে কোনো জনপ্রিয় নায়কের ড্যামি হয়ে নাটক করত। আর ফিল্মের নায়ক হবার স্বপ্ন দেখত ওই সুদূর ধানমাঠে ঘেরা গ্রামে বসে। বাবা চিৎকার করে, হতবাঘা নট হবে, ওসব ছেড়ে দোকানে বস। পড়াশোনা ঢের হয়েছে, তবে 2 পয়সা রোজগারের ধান্দা কর। ভোম্বলের ওদিকে নজর নেই। সে তখন তারকাখচিত আকাশে ঘুরছে। এমনই দিনে কলকাতা থেকে ললিতা পিসির ডাক শুনে এবার ভোম্বল যেন হাতে চাঁদ পায়। বলে সে, দেখো, কলকাতায় যাচ্ছি, ঠিক বরাত ফিরবেই। বাবা বলে, মন দিয়ে পড়াশোনা করবি, আর পিসিমা পিসেমশাইয়ের কথা মতো চলার চেষ্টা করবি। দেখ যদি একটা হিললে হয়। ভোম্বলও এখানে এসে কলেজে ভর্তি হয়েছে। সে আর প্রিয়া একই কলেজে ভর্তি হয়েছে। বিজয়ও কাছাকাছি এই কলেজেই ভর্তি হয়েছে। সমর্জিত চান বিজয় ভালোভাবে পড়াশোনা করুক। ও বুদ্ধিমান, মেধাবী, ভদ্র, অথচ প্রতিবাদী চরিত্রের। অন্যায়ের প্রতিবাদ করতে এখনকার যুব সমাজও ভুলে গেছে। তারা নিজেদের নিয়েই ব্যস্ত। অন্যের কথা, সুস্থ সমাজ জীবনের কথা আজকের তরুণরা ভাবে না। তাদের মানসিকতাই কেমন যেন বিকৃত হয়ে গেছে। সমর্জিত কথাটা ভাবেন। একটা অদৃশ্য কালো হাত যেন নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তরুণ মনকে, এই বিকৃতিকে নানাভাবে জাগিয়ে তুলেছে। তারা প্রতিবাদও করে না, ফলে সমাজের প্রতিবাদী রূপটাই আজ হারিয়ে গেছে। তাই সেই অদৃশ্য প্রভু শ্রেণী সমাজের বুকে তাদের স্বেচ্ছাচার চালিয়ে যাচ্ছে বিনা বাধায়। সমরজিৎ বলেন, বিজয়, এই প্রতিবাদ যেদিন তরুণ সমাজ থেকে উঠবে, সেদিনই দেশের, সমাজের রূপ বদলাবে। চিরকাল তরুণরাই বিদ্রোহ করেছে সব অন্যায়ের বিরুদ্ধে। এখন তরুণের বিদ্রোহী সত্তাটাকে সেই অদৃশ্য শক্তি মুছে দিয়েছে, বদলে দিয়েছে। বিজয়ও এটাকে দেখেছে। সে বলে, কিন্তু তরুণদের চিরকাল এইভাবে ভুলিয়ে রাখা যাবে না স্যার, তারা একদিন এই খেলাটাও ধরে ফেলবে। সমর বলে, ততদিন ক্ষতি যা হবার তাই হয়ে যাবে বিজয়। তাই এই বিদ্রোহের অগ্নিশিখা সামান্য হোক, ছোট হোক, তবে জাগিয়ে রাখতে হবে। বিজয় কলেজে আসে। তার পরনে দামি স্যুট, আর সাইকেলখানাও বিদেশি। দারুণ সাইকেল। বিরাট কম্পাউন্ড ঘেরা কলেজ। পুরনো আমলের গাছগাছালি বেশ কিছু রয়েছে সবুজ মাঠটাকে ঘিরে। বিজয় সবে 2-1 দিন কলেজে এসে কিছুটা আঁচ পেয়েছে যে এখানেও ছাত্রছাত্রীদের মধ্যে বড়, মাঝারি, ছোট মাপের নেতাও রয়েছে। আর আছে কিছু সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে। তারা পড়ার জন্যই আসে। কিন্তু সেই সঙ্গে বেশ কিছু বড়লোক বাপের গোয়ার গোবিন্দ বখাটে ছেলে মেয়েরা আসে। তারা কলেজে আসে পড়ার চেয়ে বেশি সর্দারি, লিডারি করতে, অন্যদের দাবিয়ে রেখে নিজেদের প্রতিষ্ঠাকে দেখাতে। আকাশ সেন তাদেরই একজন। কলেজে আসে একটা দামি গাড়ি হাঁকিয়ে। অবশ্য একা আসে না সে ওই গাড়িতে।
তার সঙ্গে সবসময় 4-5 জন চেলা চামচা থাকে। তারাও কলেজে ভর্তি হয়েছিল। ক্রমশ দেখেছে তারা আকাশকে। ওর বাবার বিরাট এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। শেয়ার বাজারের ভাগ্য নিয়ন্ত্রণ করে আকাশের বাবা। আকাশের দামি গাড়ি থেকে ওরা নামে। মুখে আকাশের বাপের পয়সায় কেনা বিদেশি সিগারেট। ওদিকে এসে পড়েছে যমুনাও। সেও বড়লোকের মেয়ে। ইদানিং সেই নাকি কলেজের স্পোর্টস সেক্রেটারি। নিজেও খেলাধুলা করে। সাইকেল রেসই তার প্রধান আইটেম। আকাশের দলেই ফিরেছে এখন ভোম্বল। সে গ্রাম থেকে এলেও কাজ গোছাবার হিসাবটা ভালো করেই জানে। দেখেছে আকাশের দলে ভিড়লে ক্যান্টিনে ওর পয়সার চপ, কাটলেট, কফিও জোটে, আর জোটে বিদেশি সিগারেটও। ভোম্বল বলে, আকাশ, যমুনাকে এবার কলেজ স্পোর্টসে সাইকেল রেসে জয়ী করতে পারলে যমুনা নির্ঘাত বেঙ্গল মিটে চান্স পাবে। যমুনা বলে, তা তো পাবো, কিন্তু আকাশ, শুনেছি প্রিয়াও জোর কদমে প্র্যাকটিস করছে। ও যদি এভাবে প্র্যাকটিস চালিয়ে যায় ওকে পারা যাবে না রে। আকাশ যমুনার বিশেষ ভক্ত। যমুনার রূপ, যৌবন, অর্থ সবই আছে, আর যমুনাও আকাশের পরিচয় জানে। তাই ওদের মাখামাখিটা একটু বেশি। আকাশ বলে, কিরে ভোম্বল, প্রিয়া তো তোদেরই বাড়িতে থাকে, ওর ওপর একটু নজর রাখ, সব রিপোর্ট দিবি। ও কেমন প্র্যাকটিস করছে নজর রাখবি। যমুনাও ভোম্বলের কাছে এসে ওর গায়ে ঢলে পড়ে বলে, একটু হেল্প কর ভোম্বল। আকাশই অভয় দেয়, ঠিক আছে, যা বলবো তাই করবে। আকাশ আর একচালা ভূপেন বলে, আকাশ, এবার তুই বেঙ্গল মিটে যাবি। 400-800 মিটারে তোকে হারানোর মতো কলেজে কেউ নেই রে। ভোম্বল বলে, শিওর, আকাশই এবার স্পোর্টসে গ্রেট হিরো, আর হিরোইন ওই যমুনা বোস। বিজয় ওদের পাশ দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছে। শোনে সে ওদের কথা। সেও এবার স্পোর্টসে নাম দিয়েছে। অবশ্য তাকে এরা এখনো ঠিকমতো চেনেনি। ওর দিকে আকাশ যমুনাদের কোনো নজরই নেই। বিজয় কলেজের শেডে সাইকেলটা রেখে তালা দিচ্ছে। হঠাৎ দেখে প্রিয়াকে। প্রিয়াও সাইকেলে এসেছে। সে বিজয়ের সাইকেলটা দেখে চাইল। সাইকেলটা বিদেশি, জার্মানির কোনো নামি কোম্পানির সাইকেল, আর ওর গিয়ারটা বিশেষভাবে তৈরি। প্রিয়া শুধোয়, তোমার সাইকেল? আমার বাড়িওয়ালার, তিনি ওটা আমাকে ব্যবহার করতে দিয়েছেন। দারুণ সাইকেল। এসব জিনিস এদেশে মেলে না। আমার সাইকেলটাও বিদেশি, তবে এত মডার্ন নয়। কেমন স্পিড ওঠে? তুলতে পারলে ভালোই ওঠে। চেষ্টা করে দেখতে হবে। তুমি থাকো কোথায়? বিজয় ওর ঠিকানা জানাতে প্রিয়া বলে, আমাদের ওদিকেই, আমি থাকি ওদিকেই। কলেজের ঘন্টা বাজছে। বিজয় বলে, ক্লাস শুরু হবে। ওরা এগিয়ে যায় কলেজের ক্লাসরুমের দিকে। লম্বা প্রশস্ত করিডোর। হঠাৎ ওদিকে ছাত্রদের চিৎকার গোলমাল শুনে চাইল ওরা। দেখা যায় ওদিকে আকাশ তার দলবল আর যমুনা তাদের দলের কিছু ছেলে মেয়ে ক্লাসের দরজা আটকে স্লোগান দিয়ে চলেছে। কমন রুমের সামান্য দাবি নিয়ে ওরা 2-1 বার কলেজ কর্তৃপক্ষকে বলেছিল, কিন্তু সেটা এখনো হয়ে ওঠেনি। তাই আকাশের দল আজ মিটিং করে কলেজের কাজই অচল করে দিতে চায়। তাই নিয়ে ওরা ক্লাসও বয়কট করে আন্দোলন শুরু করেছে। ওদিকে বেশ কিছু ছাত্রীছাত্ররাও দাঁড়িয়ে আছে। তারা তুচ্ছ কারণ নিয়ে এই আন্দোলন চায় না। তারা চায় ক্লাস হোক, প্র্যাকটিক্যাল ক্লাসও হোক যথারীতি। 2-1 জন বলে, এসব আন্দোলনের কোনো দরকার নেই। কমন রুমের সমস্যা সমাধান করে দেবেন ওরা 7 দিনের মধ্যে। তবে এসব কেন? যমুনা ফুঁসে ওঠে, এতদিন কেন কাজ হয়নি? ভোম্বল এবার প্রিয়ার সামনে তার প্রতিষ্ঠার পরিচয় দেবার জন্যই হাত তুলে চিৎকার করে, আমাদের দাবি মানতে হবে। আকাশের চর অনুচররাও চিৎকার করে, মানতে হবে, মানতে হবে। আকাশ তখন ওই আন্দোলনের নেতা সেজে হাত ছুঁড়ছে। বিজয় এতক্ষণ দেখছিল। তার মনে পড়ে সমরবাবুর কথা। আজকে তরুণরা অন্যায়ের প্রতিবাদ করতে আর সাহস পায় না। বিজয় দেখছে বহু ছেলে মেয়ে আন্দোলনকে সমর্থন করে না।
কিন্তু তারাও যেন নীরব দর্শকের ভূমিকা নিয়ে আন্দোলনকে দেখছে। এর প্রতিবাদ বিজয়ী করে। বিজয় এবার এগিয়ে এসে সতেজ স্বরে বলে, এই অন্যায় আন্দোলনকে মানি না, এই আন্দোলন থামাও। আকাশের কোনো চেলা আওয়াজ দেয়, কে রে? বিজয় এগিয়ে আসে, বলিষ্ঠ কণ্ঠে বলে, আমি বলছি এই আন্দোলন থামাও, আমরা ক্লাসে যাব। আকাশ দেখছে বিজয়কে। ভম্বল ভূপেনরাও অবাক হয় ওই ছেলেটার সাহসে। এর মধ্যে বেশ কিছু ছেলে মেয়েও বিজয়কে সমর্থন করে। তারা বলে সমস্বরে, আমরাও এই আন্দোলনে নেই, এ অন্যায় জুলুম। আকাশ যমুনারা দেখছে ওই একটি ছেলে এগিয়ে এসে প্রতিবাদ করতে এবার কয়েকশো ছেলে মেয়ে তার দলে ভিড়েছে। প্রিয়াও আকাশদের দলকে সহ্য করতে পারে না। দেখছে যমুনাও তাকে অবজ্ঞাই করে। আকাশ অবশ্য প্রথমে প্রিয়ার দিকে নজর দিয়েছিল, কিন্তু দেখেছে ওই মেয়েটা তার দলে ভেড়েনি। তাকে রেস্তোরাঁ সিনেমার লোভ দেখিয়েও দলে আনতে পারেনি আকাশ। তারপর যমুনা এসে পড়তে আকাশ এখন তারই গুণমুগ্ধ, অন্তরঙ্গ সঙ্গী। প্রিয়াও এগিয়ে আসে, এই আন্দোলন মানি না আমরা, ক্লাসে চলো সবাই। তাই চলো। ছেলেমেয়ের দল এবার বাঁধ ভাঙা জলস্রোতের মতো ওদের বাধা তুচ্ছ করে ক্লাসে গিয়ে ঢোকে বিজয় আর প্রিয়ার নেতৃত্বে। এতক্ষণ শুনছিলেন শক্তিপদ রাজগুরুর লেখা মানুষ প্রিয়ার তৃতীয় পর্ব। উপন্যাসটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।